গীতা এলএলবি ধারাবাহিকের অগ্রিম আপডেট নিয়ে চলে এসেছি। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় কৃপান গিনিকে ফোন করে। গিনিকে বলতে থাকে, হয়তো কাজটা হয়ে গেছে, এই জন্যই আমার পাঠানো গুন্ডাগুলোকে আমি বারবার কলে ট্রাই করছি, কিন্তু ওদের কোনো সাড়া শব্দ পাচ্ছি না। ওরা কলটা তো রিসিভই করছে না, মনে হয় কাজটা হয়ে গেছে। তখন দেখা যায় তুমিও যেমন অপকর্ম, তোমার গুন্ডাগুলো ঠিক তেমনই, তোমার মতোই কোনো কাজের নয়। তুমি যেমন কোনো কাজই ঠিকভাবে করতে পারো না, তোমার গুন্ডারাও ঠিক তেমনই। আর শোনো, তোমাকে আমি একটা কথা বলে দিই, তুমি যদি ধরা পড়ে যাও তবে কোনোভাবে যেন আমার নাম সামনে না আসে। তখন কৃপান বলতে থাকে, আপনি এভাবে ভয় পাচ্ছেন কেন? আপনি কেন ভয় পাচ্ছেন? তখন দেখা যায় গিনি বলতে থাকে, তোমার গুন্ডাগুলোকে যদি ধরতে পারে, ওরা বললে তোমার নামই বলবে, আমার নাম কিন্তু বলবে না। তাই বলছি, তুমি যদি কোনোভাবে আমার নাম সামনে আনো তবে কিন্তু ভালো হবে না, তোমাকে আমি বলে দিলাম। তখন দেখা যায় কৃপান বলতে থাকে, আপনি কি আমাকে থ্রেট করছেন? আমাকে থ্রেট করছেন? আমি কিন্তু বুঝতে পারছি না। তখন গিনি বলতে থাকে, মনে করো থ্রেটই করছি, যদি আমার নাম সামনে আসে তবে কিন্তু খারাপ হয়ে যাবে, ভালো হবে না, তোমার কপালে অশেষ অশেষ দুঃখ আছে। তখন দেখা যায় কৃপান বলতে থাকে, টেনশন করবেন না, আপনার নামও সামনে আসবে না আর আমার নামও সামনে আসবে না, কিন্তু আপনি এভাবে ভয় পাচ্ছেন কেন? তখন গিনি বলতে থাকে, ভয় পাবো না? আমি শুনেছি ওরা বলছে যে এই যে গুন্ডাগুলো অ্যাটাক করলো, এই গুন্ডাগুলো খবর পেলো কিভাবে যে গীতা বস্তিতে যাচ্ছে, কিন্তু এখানে তো গুন্ডাগুলো তো আর নিজে নিজে এভাবে একজনকে মারতে যাবে না, তাই না? গুন্ডাগুলোকে হয়তো সুপারি দেওয়া হয়েছে, তাই তো গিয়েছে। তাই গুন্ডাগুলোকে যদি ওরা ধরার চেষ্টা করে আর যদি ধরেও ফেলে তবে কিন্তু তুমি আমি দুজনেই ফেঁসে যাব। তাই তুমি ওদেরকে দেখো ওরা কোথায় আছে আর ওদেরকে সরিয়ে ফেলো। এরপরে দেখা যায় ফোনটা কেটে দিলে ইলিন এসে বলতে থাকে, কি হলো গিনি বৌদি, কার সঙ্গে কথা বলছিলে? কিসের ফাঁসানোর কথা বলছিলে? তখন গিনি বলতে থাকে, তুমি কি আড়াল থেকে আড়ি পেতে আমার কথা শুনছিলে নাকি? আর তোমাকে কৈফিয়ত দিতে হবে আমি কার সঙ্গে কথা বলছিলাম আর কিসের ফাঁসানোর কথা বলছো তুমি? আমি তো এমন কোনো কথা বলিনি। আর তুমি কি আড়ি পেতে সবটা শুনছিলে নাকি? নিজের বড় বৌদির ঘরে আড়ি পাচ্ছ, তোমার কি লজ্জা করে না? তখন ইলিন বলতে থাকে, আমি আড়ি পাততে যাব কেন? এইদিকে দেখা যায় গীতাকে দেখতে আসে প্রলয় এসে বলতে থাকে, গীতা, তোমার এখন শরীরের অবস্থা কীরকম? তখন দেখা যায় গীতা বলতে থাকে, ছোটকা আপনি এসেছেন, আমার এখন শরীরের অবস্থা মোটামুটি ভালো আছে। তখন দেখা যায় প্রলয় বলতে থাকে, আচ্ছা তোমার কি ইউএসবি করা হয়েছে? বলেছে যে তোমার বেবির এখন কী অবস্থা? তখন দেখা যায় মেহেক বলতে থাকে, হ্যাঁ ইউএসবি করা হয়েছে, কিন্তু ডক্টর এখনও কিছু বলেনি, বলেছে বলবে, সময় হলেই বলবে। তখন গীতা বলতে থাকে, আপনারা কোনো টেনশন করবেন না, আমি জানি যে আমার সন্তানের কোনো ক্ষতি হবে না, কারণ ও জানে যে ওর মা কতটা লড়াকো, তাই ও আমার মতো লড়াকো, ওর কিছু হতে পারে না, আমি এটা জানি, আমার এটা বিশ্বাস, আপনারা টেনশন করবেন না। তখন দেখা যায় প্রলয় বলতে থাকে, তোমার কিন্তু এমনটা করা কোনোভাবেই ঠিক হয়নি, তুমি এই শরীরে এমনটা করলে কেন বলো? যদি আমাদের বাড়ির সন্তানের কোনো ক্ষতি হয়ে যেত, সে দায়ভারটা কে নিত? তখন গীতা বলতে থাকে, ছোটকা আপনি কিন্তু জানেন আমার কোটের ভিতরে মুখ চলে আর কোটের বাইরে হাত চলে। তখন মেহেক বলতে থাকে, তুমি এই সময়ও ইয়ার্কি করছো? আমরা টেনশনে মরে যাচ্ছি আর তুমি আমাদের নিয়ে হাসি ঠাট্টা করছো? তখন দেখা যায় গীতা বলতে থাকে, তোমরা কোনো টেনশন করো না, কোনো ভয় নেই, দেখো এক্ষুনি ডক্টর এসে বলবে সবটা ঠিক আছে। ঠিক তখনই ডক্টর আসে আর বলতে থাকে, কি হয়েছে, আপনি এখন সুস্থ তো? তখন গীতা বলতে থাকে, হ্যাঁ আমি সুস্থ, কিন্তু আপনি তো ইউএসবি পরীক্ষার কোনো রিপোর্টই দিলেন না, বললেন না তো কি হয়েছে, এখন আমার বেবি কী অবস্থায় আছে বলুন, আমার বেবির তো কোনো ক্ষতি হবে না তো? তখন ডক্টর বলতে থাকে, হ্যাঁ আপনার বেবি অল্পের জন্য বেঁচে গেছে, আর যদি একটু দেরি হতো তবে হয়তো কোনো ক্ষতি হয়ে যেতে পারত। আর আপনার কিন্তু এখন এভাবে ফাইট করা উচিত হয়নি, আর নেক্সট টাইম এমনটা করবেন না, কারণ আপনার অ্যাডভান্স ডেট চলছে, যখন তখন আপনার পেন উঠতে পারে, তাই এরকম কাজ আর করবেন না। এরকম কাজ করলে কিন্তু তারপরের বার আর কোনো রক্ষে থাকবে না, আপনার সন্তানের তখন হয়তো কোনো ক্ষতি হয়ে যাবে আর দুজনেরই রিস্ক থাকতে পারে। আর আপনার হাজব্যান্ডকেও, ওনার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। তখন গীতা বলতে থাকে, আসলে উনি অসুস্থ তো, তাই উনি আসতে পারেনি, আপনি যা বলার আমাদের সামনেই বলুন। তখন দেখা যায় ডক্টর বলতে থাকে, তাহলে আপনি কে?
প্রলয় আর অঙ্কিতকে বলতে থাকে। তখন প্রলয় বলতে থাকে, আমি ওর খুশশ্বশুর মশাই, আর ওটা ওর ননদ, আর ওটা হচ্ছে নন্দাই। তখন দেখা যায় ডক্টর বলতে থাকে, তবে আপনাদের কাছেই বলি, এখন থেকে ওকে একদম রেস্টে রাখবেন, ওকে কোনো স্ট্রেস নিতে দেবেন না। এখন যদি কোনো কিছু হয়ে যায় তবে কিন্তু আমাদের আর করার কিছুই থাকবে না। একটুর জন্য বেঁচে গেছে, বাচ্চাটার যদি কোনো ক্ষতি হয়ে যেত তবে কি করতেন বলুন? এখন যদি আপনারা এরকম করেন তবে কিন্তু পরে পস্তাতে হবে, পরে ভাবতে হবে যে কেন করেছিলেন এমনটা। বাচ্চাটার যদি কোনো ক্ষতি হয়ে যায় তখন কিন্তু আমরা আর কিছুই করতে পারবো না। এবারের জন্য বেঁচে গেছেন, এবারে শেষ। আপনাকে আমি ভালো করে বলে দিচ্ছি, আর যেন কখনো এভাবে বাইরে না গিয়ে ফাইট করতে না শুনি। এই বলে ডক্টর সেখান থেকে চলে যায়। এরপরে প্রলয় বলতে থাকে, আচ্ছা গীতা, বলো তো, তোমরা যখন বেরিয়েছিলে এই খবরটা কি তোমরা কাউকে জানিয়েছিলে? কেউ কি জানতো যে তোমরা বস্তিতে যাবে? তখন গীতা বলতে থাকে, কই না তো, কেউ তো জানতো না, শুধু আমি, মেহেক আর অঙ্কিত ছাড়া তো কাউকে আমি বলিনি, এমনকি আপনাদেরকেও তো বলিনি। তখন মেহেক বলতে থাকে, হ্যাঁ তাই তো, আমিও তো কিছুই বলিনি, আমিও তো কাউকে বলিনি। তখন অঙ্কিত বলতে থাকে, আমি কিন্তু কাউকে কিছু বলিনি, তবে হ্যাঁ, আমি যখন গীতা বৌদির রুমের দিকে যাচ্ছিলাম তখন আমার সঙ্গে গিনি বৌদির দেখা হয়েছিল। গিনি বৌদি কিন্তু আমাকে জিজ্ঞাসা করেছিল, তোমরা কি কোথাও বেরোচ্ছ? তখন দেখা যায় প্রলয় বলতে থাকে, তুমি কি কিছু বলেছিলে? তখন অঙ্কিত বলতে থাকে, হ্যাঁ বলেছিলাম তো যে আমরা বস্তিতে যাব, স্বস্তিক দাকে নিয়ে আমরা বস্তিতে যাব যাতে ওর কিছু মনে পড়ে। এদিকে দেখা যায় প্রলয় বাড়িতে ফিরে আসে আর স্বস্তিককে বলতে থাকে, তুই কত বড় নির্লজ্জ বল, তোর ওয়াইফ এভাবে হসপিটালে পড়েছিল, তুই যাসনি, তুই একবারও ওর কাছে যাসনি, ওর খোঁজ নিসনি। তোর কিন্তু এটাও কর্তব্য ছিল যে গীতার কাছে তোর যাওয়া। তোর ওয়াইফের এই অবস্থা, তোর সন্তানের দেখাশোনা করা কিন্তু তোর দায়িত্ব ছিল, কিন্তু তুই যাসনি। তখন দেখা যায় মেহেক বলতে থাকে, ওকে বোঝাতে যেও না ছোটকা, ও বুঝবে না। ও এখন চোখে ছানি পড়েছে, ওর কিছুই বুঝতে পারে না। ও তো টিপ বলতেই পাগল, টিপের ছাড়া তো ও কিছুই বুঝতে পারে না। তখন সঞ্জয় বলতে থাকে, টিপ আমার ওয়াইফ আর উনি তো আমার কেউ না, তবে আমি ওনার কথা ভাববো কেন? আমি তো টিপের কথাই ভাববো, এটাই তো স্বাভাবিক। তখন দেখা যায় টিপ বলতে থাকে, তাই তো, ও আমার হাজব্যান্ড, ও আমার কথা ভাববে না তো কি পরনারীর কথা ভাববে? এটা আপনাদের বাড়ির স্বভাব হতে পারে, কিন্তু আমাদের হ্যাবিটে এমন কোনো কিছু নেই। আমরা নিজেদের স্বামীকে নিজেরাই আটকে রাখি, অন্য কোনো মেয়ের স্বামীর দিকে হাত বাড়াই না, অন্য কোনো মেয়ের স্বামীর দিকে চোখ তুলে তাকাই না। তখন প্রলয় বলতে থাকে, তোমার মুখে এমন কথা মানায় না। তুমি জানো যে এটা আমাদের বাড়ির ছেলে স্বস্তিক আর গীতার হাজব্যান্ড, তারপরেও তুমি ওকে কেড়ে নেওয়ার চেষ্টা করছো, আবার বলছো তুমি এরকম কাজ করো না, তোমার হ্যাবিটে এমনটা যায় না। এটা বলতে তোমার লজ্জা করলো না? তখন দেখা যায় টিপ বলতে থাকে, লজ্জা করবে কেন? আমি যা সত্যি তাই তো বলছি। ও হচ্ছে সঞ্জয়, আপনারা কেন বুঝতে পারছেন না? ও সঞ্জয় আমার হাজব্যান্ড, কিন্তু আপনারা তো কিছুতেই মানতে চাচ্ছেন না। এটা আপনাদের সমস্যা, এটা তো আর আমাদের সমস্যা না, তাই না? আমি সঞ্জয়কে নিয়ে এক্ষুনি এ বাড়ি থেকে বেরিয়ে যাব, সঞ্জয়কে আমি এখানে থাকতে দেব না। তখন গিনি বলতে থাকে, তুমি ওদের কথায় কিছু মনে করো না টিপ, ওরা এরকমই, ওরা একজনের উপরে দোষ চাপিয়ে দিতে পারলেই বাঁচে। ওদের এটা হ্যাবিটের সঙ্গে যায়, ওরা এরকমই, ওদের কথায় কিছু মনে করো না। আর হ্যাঁ, আমি একটা কথা বলে দিচ্ছি, তোমাদের সবার মুখে চুনকালি পড়বে। দেখো, আমি এই যে এখন বললাম, কারণ ও সঞ্জয়, এটা কখনোই প্রমাণ হবে না যে ও স্বস্তিক। সবার সামনে যখন প্রমাণ হয়ে যাবে ও সঞ্জয়, তখন তোমরা নিজেরাই পস্তাতে থাকবে। এভাবে অন্যের প্রতি এরকম জোর জবরদস্তি করার জন্য তোমরা নিজেরাই একদিন পস্তাবে। তখন দেখা যায় প্রলয় বলতে থাকে, স্বস্তিক তুই এদিকে আয়, দেখ এটা তোর ওয়াইফ গীতা মুখার্জি, তোর হবু সন্তানের মা। এই যে এটা তোর বোন, এই যে এটা তোর আরেক বোন ঈশা। তোর কি কিছুই মনে পড়ছে না? আমি তোর ছোটকা, আমার কথাও কি তোর কিছু মনে পড়ছে না? তুই বল, তুই মনে করার চেষ্টা কর, তুই শুধু একবার বল যে তুই স্বস্তিক, তবে দেখ সবটা ক্লিয়ার হয়ে যাবে। কেউ আর তোদের সম্পর্কের মধ্যে দাঁড়াতে পারবে না, সবটা ম্যানেজ করে নেব আমরা। তখন দেখা যায় স্বস্তিক বলতে থাকে, আমি তো বারবার বলছি যে আমার কিছু মনে পড়ছে না, কারণ
আমি স্বস্তিক নয়, আমি সঞ্জয়। আপনাদের বারবার বলছি আমি স্বস্তিক নয়, আমি সঞ্জয়। এরপরে প্রলয় স্বস্তিকের কলার চেপে ধরে আর বলতে থাকে, তোকে সবটা মনে করতে হবে, তোকে আজ সবটা মনে করতে হবে, আর তোর ওয়াইফকে তোর স্বীকৃতি দিতেই হবে। তখন দেখা যায় স্বস্তিক বলতে থাকে, আমার কলারটা ছেড়ে দিন, তা না হলে কিন্তু ভালো হবে না। আপনি আমার সঙ্গে জোর জবরদস্তি করছেন কেন? এখানে কি গুন্ডামি করছেন? তখন দেখা যায় টিপ বলতে থাকে, আমার তো তাই মনে হচ্ছে। সঞ্জয়, তুমি এখানে থাকবে না, চলো আমরা এখান থেকে চলে যাব, এখানে ওনারা গুন্ডামি করছে। তখন দেখা যায় গীতা বলতে থাকে, তোমরা কোথাও যাবে না, তোমরা এখানেই থাকবে, আর আমরা কোনো ঝামেলা করব না, তোমার সঙ্গে আমাদের যা ডিল হয়েছে তাই হবে। তখন দেখা যায় টিপ বলতে থাকে, তোমার কাকাই তো এখানে গুন্ডামি করছে। আচ্ছা অঙ্কিতা, তোমার শ্বশুরবাড়ির লোকেরা এতটা নীচ আমি আগে কখনোই জানতাম না। যদি আগে আমি জানতাম তবে আমি এ বাড়িতে কখনোই আসতাম না। তখন দেখা যায় মেহেক বলতে থাকে, মুখ সামলে কথা বলবে টিপদি, তুমি মুখ সামলে কথা বলবে। আমার বাবার বাড়ি নিয়ে তুমি কোনো রকম কোনো বাজে কথা বলতে পারো না। আমি কিন্তু এটা বরখাস্ত করব না। তুমি যদি এভাবে আমার বাবার ফ্যামিলিকে নিয়ে এরকম বাজে কথা মন্তব্য করো তবে কিন্তু ভালো হবে না। তখন গীতা বলতে থাকে, তুমি কিন্তু আমাদের ফ্যামিলিকে অপমান করছো টিপ। আমি তোমার কথা মতো তুমি যা যা বলেছো আমি তাই করেছি। আমি যদি এখন কোর্টে যাই তবে কিন্তু আমি তুড়ি মেরে কেসটা সলভ করে দিতে পারবো, কিন্তু আমি চাই না, কারণ আমি জানি যে তুমি ওকে ভালোবাসো। আমি যদি এখন কোর্টে যাই তুমি কিন্তু হেরে যাবে। তুমি এমন কিছু করো না যার কারণে আমাকে কোর্টে যেতে বাধ্য হতে হয়। তুমি যদি আমাকে কোর্টে নিয়ে যাও তবে কিন্তু তুমি নিজেই পস্তাবে, আমার কিছু হবে না। আমি তুড়ি মেরে সবটা প্রমাণ করে দেব যে ওটা স্বস্তিক, কারণ আমি জানি আর আমার কাছে সব প্রমাণ আছে। আমি শুধু তোমার মুখের দিকে তাকিয়ে কোর্টে যাচ্ছি না, আর তুমি যা যা বলছো আমি সবটা মাথা পেতে সহ্য করছি, আমি সবটা সহ্য করে নিচ্ছি শুধু তোমার কথা ভেবে, কারণ তুমি স্বস্তিকবাবুকে ভালোবাসো। আমি চাই না যে তুমি এভাবে কষ্ট পাও। তুমি একটা নিষ্পাপ মেয়ে, আমি জানি তোমার কোনো খারাপ মোটিভেশন নেই, কিন্তু তুমি ওকে ভালোবেসে এমনটা করছো। এটা ভালোবাসার জন্য সবাই করতে পারে, সেটা তুমি হও কিংবা আমি হই। এই জন্য আমি তোমাকে কিছুই বলছি না, কিন্তু তুমি যদি আমার ফ্যামিলির দিকে এমনভাবে আঙুল তোলো, এমনভাবে বাজে কথা বলো, তবে কিন্তু আমাকে এই কাজটা করতে বাধ্য হতে হবে। তখন দেখা যায় প্রলয় বলতে থাকে, হ্যান্ডরাইটিং রিপোর্ট তো এসেছে, সেখানে তো স্পষ্ট হয়ে গেছে যে ওটাই স্বস্তিক আর সঞ্জয়ের হাতের লেখাটা মিলে গেছে, আর বাকিটা কোর্টে গেলেই সবটা প্রমাণ হয়ে যাবে। গীতা, তুমি কোর্টে গিয়েই সবটা প্রমাণ করো। এখানে এভাবে ওর সঙ্গে কোঅপারেট করো না, আমি তোমার কাছে হাত জোড় করে বলছি। তখন গীতা বলতে থাকে, ছোটকা, আপনি কিছু মনে করবেন না, আমি আপনার কথাটা রাখতে পারছি না। ওরা ওদের মতো থাকুক না, ও যদি আমাকে ভালোবেসে কাছে টেনে নেয় তবেই আমি ওর হব, তা না হলে আমি কোনোভাবেই জোর জবরদস্তি করে থানা পুলিশ করে আমি ওকে আমার কাছে নিতে পারবো না। তখন দেখা যায় টিপ বলতে থাকে, তুমি এসব কি বলছো? তুমি প্রমাণ করে দেবে মানে? তুমি কিচ্ছু প্রমাণ করতে পারবে না। তখন গীতা বলতে থাকে, শোনো বোন, তোমাকে আমি ছোট বোনের মতো ভাবি, তোমার কথা ভেবেই আমি আজকে তুমি যা বলছো আমি তাই শুনছি, তা না হলে এতদিনে আমি সবটা প্রমাণ করে দিতে পারতাম। তুমি সঞ্জয়কে নিয়ে ঘরে চলে যাও। এরপরে টিপ সঞ্জয়কে নিয়ে ঘরে চলে আসে। তখন সঞ্জয় বলতে থাকে, টিপ, আমার না অনেক কষ্ট হচ্ছে, আমাকে মেডিসিনটা দাও, আমি খেয়ে নিই, তবে আমার একটু ভালো লাগবে। তারপরে টিপ বলতে থাকে, হ্যাঁ, তোমাকে তো মেডিসিন এখন খেতেই হবে। এই বলে টিপ মেডিসিন নিয়ে এসে সঞ্জয়ের হাতে দেয় আর বলতে থাকে, তুমি মেডিসিনটা খেয়ে নাও। আর এরপরে টিপ বলতে থাকে, তুমি কিন্তু আমাকে কখনোই ছেড়ে যাবে না, বলো, তুমি আমাকে কথা দাও, আমি কিন্তু তোমাকে ছাড়া বাঁচবো না। আর আমাদের বিয়ের কথা মনে আছে? আমরা বিয়ের সময় কত হ্যাপি ছিলাম, হঠাৎ করে কী হয়ে গেল এটাই তো বুঝতে পারলাম না। আমি তোমাকে কতটা ভালোবাসি এটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। তুমি যদি কখনো আমাকে ছেড়ে দাও তবে কিন্তু আমি মরেই যাব। আমি তোমাকে বারবার বলছি, তুমি কিন্তু আমাকে কখনো ছেড়ে দেবে না। তখন টিপও সঞ্জয়ের বিয়ের কথা মনে করতে থাকে। তখন টিপ বলতে থাকে, তোমার মনে আছে আমাদের সিঁদুরদানের কথা? সেখানে তো তুমি জোর করেই আমার কপালে সিঁদুরটা পরিয়ে দিয়েছিলে। তখন সঞ্জয় বলতে থাকে, হ্যাঁ,
হ্যাঁ, আমার সবটাই মনে আছে। আমি তো তোমাকে ভালোবাসি, আমি কখনোই তোমাকে ছেড়ে দেব না। এরপরে দেখা যায় গিনি সে টিপকে বলতে থাকে, যেভাবেই হোক তোমার জায়গাটা তোমাকে ধরে রাখতে হবে, তুমি কিন্তু কখনোই কখনোই তোমার জায়গাটা ছেড়ে দিবে না। এদিকে দেখা যায় অগ্নিজিৎ প্রিয়ঙ্কদাকে বলতে থাকে, আপনার কি মনে হয় আপনার মেয়ে যে কথাগুলো বলছে সেগুলো কি সত্যি নাকি মিথ্যা? আপনার কি মনে হয় আপনার মেয়ের কথা কি আপনার বিশ্বাস হচ্ছে? এরপরে বড়বাবু এসে গীতাকে বলতে থাকে, আপনি কিন্তু এই কাজটা ঠিক করেননি।